কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন আর ১৮টি হল সংসদের জন্য নিয়েছেন ১,২২৬ জন। রাতে আরেকদিন সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রশাসন। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, যারা মনোনয়নপত্র নিয়েছেন তাদের মধ্যে কেউ অপরাধী থাকলে প্রার্থিতা বাতিল করা হবে। ২৮ বছর পর ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে। ৬ বছর পর আবারও নির্বাচন হচ্ছে ৯ সেপ্টেম্বর। ১২ আগস্ট থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ। সোমবার নিয়েছেন ৪৪২ জন। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। ক্যাম্পাসের নিরাপত্তা থেকে আবাসন, সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও তাদের। ক্যাম্পাসটাকে কীভাবে নিরাপদ করা যায়, সহনশীল করা যায়, এবং যেহেতু এখানে আমরা সবাই মা বাপ ছাইরা, ঘর ছাইরা, সব কিছু ছাইরা আসি, তো আমাদের থাকার জায়গাটাকে কীভাবে আরও সুন্দর করা যায় সেই প্রচেষ্টা আমরা সকলেই করি। আপনি যখন আর্থিকভাবে অসচ্ছল হবেন, আপনার মাথায় অনেক মানসিক চিন্তা থাকবে, আমরা তাদের বৃত্তি প্রদানের মাধ্যমে তারা ক্যারিয়ারে যাতে ভালোভাবে ফোকাস করতে পারে সেদিকে এগিয়ে নিয়ে যাব। আবাসন সংকট নিয়ে আমরা অবশ্যই কাজ করতে হবে। মঙ্গলবারও সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। যাচাই বাছাই শেষে ২১ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, কেউ অপরাধ করে থাকলে বাতিল হবে প্রার্থিতা। ৫৬৫টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। অপরদিকে হল থেকে আমরা এইমাত্র হলের হিসাবটা পেয়েছি, সকল হল মিলে ১২২৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯,৭৭৫ জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন গণতান্ত্রিক ছাত্র জোটের ডাকসুর এজিএস প্রার্থী এবং ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, এবং আমাদের সাথে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যদি চলে যাই জাবির আহমেদ জুবেল, আপনার কাছে জানতে চাচ্ছি যে ডাকসু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা। আজকের আমাদের সংবাদ সম্মেলন বলেছিলাম যে গত ১ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে চরিত্র তার প্রকাশ করছে, সেই চরিত্রের মাধ্যমে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিটা মানুষ, প্রতিটা ব্যক্তি প্রায় যে একটা বিশেষ রাজনৈতিক দলকেই সুবিধা প্রদান করার। জি, গণ অভ্যুত্থানের পরে ছাত্র রাজনীতিতে আসলে কতটুকু পরিবর্তন এসেছে সেটা যদি আপনার কাছে জানতে চাই। দেখেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি পরিবর্তনের একটা বিশাল সুযোগ ছিল আমাদের, কিন্তু আমরা দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয় সমূহে প্রথমত অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের এক ধরনের রাজনীতি, একটা বিশেষ রাজনৈতিক সংগঠন নেতৃত্ব দিল, যেটার ফলে আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীর যে বয়স ছিল সেই বয়সটা আসলে মানে গলা চেপে দিয়ে আসলে বন্ধ করে দেওয়া হলো। পরবর্তী দেখা গেল যে যারা সাধারণ শিক্ষার্থীর নাম করে যে রাজনীতি নিষিদ্ধের যে রাজনীতি করছিল, তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের, বিশেষত ইসলামী ছাত্র শিবির এবং বাকশাসের রাজনৈতিক দলের নেতা হিসেবে আত্মপ্রকাশ। ফলে পরবর্তী সময়ে যে রাজনীতি পরিবর্তনের যে সুযোগ ছিল, কিংবা একটা ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ ছিল, দখলদারিত্ব মুক্তের সুযোগ ছিল, সেই সুযোগ আসলে ওই অর্থে আসলে স্পষ্টভাবে সামনে আসে নাই। আমরা দেখতে পেলাম যে আমরা আওয়ামী দুঃশাসনের দখলদারিত্ব মুক্ত হয়েছি, কিন্তু ভিন্ন ভাবে, ভিন্ন পরিসরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু এক ধরনের দখলদারিত্ব এখনো চলমান রাখা হচ্ছে। সেটা প্রশাসনিক তত্ত্বাবধানে হচ্ছে, হলগুলোতে বিভিন্ন প্রতিনিধি কমিটির মাধ্যমে হল দখল করা হচ্ছে, এ ধরনের ঘটনা ঘটছে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের আসলে একটা জায়গায় পৌঁছানোর প্রয়োজন। আসলে আমরা দেশের প্রশ্নে, এদেশের ক্যাম্পাস শূন্যের প্রশ্নে কিংবা গণতন্ত্রের প্রশ্নে ঐক্যমত্য হব কিনা, এই জায়গাটা আসলে তৈরি হয়। জি, আমাদের সাথে এই মুহূর্তে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসও যুক্ত হয়েছেন। আপনার কাছে জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে শুরুতেই কেন ব্যর্থ বলছে ছাত্রদল? বলবো, দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি গণতন্ত্রপন্থী ছাত্র সংগঠন এবং গণতন্ত্রের মূল ভিত্তি হলো নির্বাচন। যেহেতু একটি ডাকসু নির্বাচন তফসিল ঘোষণা পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই তফসিলকে স্বাগত জানিয়েছে, এবং আমরা যেহেতু ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের সবার মধ্যে একটি সহিষ্ণুতার সম্পর্ক বিরাজমান থাকবে বলে আমরা বিশ্বাস করেছিলাম, এবং এই প্রশাসনটিকে আমরা প্রথম থেকে ভাবছিলাম যে একটি
শিক্ষার্থীবন্ধব পরিবেশ নিশ্চিতকরণে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। কিন্তু 5 আগস্টের কিছুদিনের মধ্যেই পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যেই তারা ব্যর্থতার দায় তারা এড়াতে পারলো না। কেননা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 3টি খুনের ঘটনা ঘটেছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য ককটেল বিস্ফোরণ হয়েছে এবং ককটেল উদ্ধার করা হয়েছে। তারপরেও ডাকসু তফসিলকে কেন্দ্র করে আমরা ভেবেছিলাম এই নিয়োগকৃত প্রশাসন হয়তোবা নিরাপত্তার যে আমাদের শঙ্কা ছিল সেই শঙ্কা উতরিয়ে একটি ভালো নির্বাচনের দিকে অগ্রসর হবে। আমরা তফসিল ঘোষণার পর আমরা এই ডাকসুকে স্বাগত জানিয়ে এবং ডাকসুকে অধিকতর ফলপ্রসূ করার জন্য আমরা আমাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য একই সাথে আমরা আমাদের হলসমূহের কমিটি দিয়েছিলাম। সেই কমিটিকে কেন্দ্র করে একটি মপকে উস্কানো হয়েছে এবং সেই মপকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কিন্তু সেদিন দায়িত্বশীল পরিচয় দিতে পারেনি। একটি মপকে কেন্দ্র করে তারা যে আইন বা যে কথা বলার অধিকার তাদের নেই বা আইনও তাই বলে তারা বিশ্ববিদ্যালয় হলসমূহে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছেন। পরবর্তীতে আবার একই সাথে সেটা তারা ভুলবশত বলেছেন, এটা আমাদের কাছে স্বীকার করেছেন। কিন্তু তার সমাধানের জন্য তারা একটা রূপরেখা কমিশন করেছেন, যার ইতিমধ্যে একটি বৈঠক হয়েছে। কিন্তু আগামীতে ছাত্র রাজনীতি বা হলসমূহে বা আপনার কাছে জানতে চাইবো যে এবারে নির্বাচনের রাজনীতির চেয়ে জুলাই অভ্যুত্থানের ভূমিকা বেশি গুরুত্ব পাচ্ছে কিনা? এখানে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একমাত্র সংগঠন যে সংগঠনের 143 জন শহীদ হয়েছে। আমি গণেশচন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি। আমি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে মেট্রো রেলকে পোড়ানোকে কেন্দ্র করে যে মামলা দেয়া হয়েছিল সেই মামলার প্রধান আসামি। আমাকে অনৈতিকভাবে 1 নম্বর আসামি করা হয়েছে। আমি গুলিবিদ্ধ হয়েছি। অবশ্যই জুলাই স্পিরিট এই যে আসন্ন ডাকসুকে কেন্দ্র করে কাজ করবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একক সংগঠন হিসেবে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। আমরা অবশ্যই এই ডাকসুকে কেন্দ্র করে যেটা বলছিলাম, যে জায়গায় বলছিলাম যে আমাদের এই প্রশাসনকে কেন ব্যর্থ বলছি। দেখেন, আজকে তফসিল ঘোষণার পর আমরা ক্যাম্পাসে একটি মব সৃষ্টি হলো এবং একই সাথে আজকে যখন ডাকসু নির্বাচনী ফর্ম বিতরণ কর্মসূচির আজকে শেষ দিন ছিল, আমাদের যখন মেয়েরা, আমাদের ছাত্রদলের কর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা যখন ফজিলাতুল্লাহ মুজিব হলে গিয়ে ফর্ম তুলতে গেছে, ওখানে কিন্তু একটু মব তৈরি করে তাদেরকে বাধা দান করা হয়েছে এবং প্রশাসনের সামনেই প্রশাসন কিন্তু তাৎক্ষণিক দৃশ্যমান দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। এজন্য তো অবশ্যই আমাদের উদ্বেগ উৎকণ্ঠা আছেই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু একটু গণতান্ত্রিক ছাত্র সংগঠন, আমরা চাই একটি প্রকৃত ডাকসু নির্বাচন, যে নির্বাচনে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একজন প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আমরা এখন পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের এই ডাকসুকে কেন্দ্র করে আমাদের যে ইতিবাচক সাড়া দেয়া, সেই সাড়া দেয়া আমরা অব্যাহত রাখছি। আমরা বিশ্বাস করতে চাই ডাকসু প্রকৃত অর্থেই একটি সুন্দর, স্বাভাবিক এবং লেভেল প্লেইং পরিবেশে সবার জন্য সমান সুযোগের একটা পরিবেশে অনুষ্ঠিত হবে। জুয়েলের কাছে আরো একবার যেতে চাই, আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার কি নির্বাচনের পরে হবে? দেখেন, আমরা অভ্যুত্থান করেছিলাম, যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যাদেরকে এই সরকারের উপদেষ্টা হিসেবে মনোনীত করেছিলাম, আমরা বলবো না, বরং বিশেষ কিছু ব্যক্তিরা যারা মনোনীত করেছিলেন তারা আসলে অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছেন এবং তারা যারা যাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন, তারাও কিন্তু এই অভ্যুত্থানের সাথে প্রতারণাই করেছেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথাও যদি বলি, সেই বিশ্ববিদ্যালয়ে যেখানে জুলাই অভ্যুত্থানের একটা স্মারক, শেখ হাসিনার ঘৃণাস্তম্ভ, সেটা মুছে ফেলার ঘটনার সাথে যুক্ত থাকে এবং বিশ্ববিদ্যালয়ের কোন প্রকার গণতান্ত্রিক যে রূপান্তরের কথা বলি, সেই গণতান্ত্রিক রূপান্তরের দৃশ্যমান কোন উদ্যোগ গত 1 বছরে তারা সাধিত করতে পারেনি। ফলে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের সাথে এই যে রাষ্ট্র বলি কিংবা বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা বলি, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা, তারা কিন্তু এই জায়গা থেকে সরে আসছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির বিভিন্ন বৈঠকে, প্রশাসনিক বৈঠকে আসলে নিয়ে আসা হচ্ছে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে মূলত স্পেস করে দিচ্ছে। এটা আসলে 90-এর অভ্যুত্থানের সাথে আসলে প্রতারণা। তারা যেমন 24-এর অভ্যুত্থানের সাথে প্রতারণা করছে, 90-এর অভ্যুত্থানের সাথে প্রতারণা করছে, ঠিক একই রকম ভাবে 71-এর মুক্তিযুদ্ধের সাথেও প্রতারণা করছে। ফলে সংস্কারের যে আলোচনা বা সংস্কারের যে আলাপ, সেই আলাপ থেকে তারা বহু দূরে আছে।
ফলে জনগণের প্রকৃত অর্থের যে শক্তি, সেই শক্তিটাকে যদি আমরা ক্ষমতার কাছে নিয়ে না পারি, কিংবা হচ্ছে এই রাষ্ট্র ক্ষমতায় বসাতে না পারি, বিশ্ববিদ্যালয়ের ক্ষমতায় বসাতে না পারি, বা প্রশাসক হিসেবে নিয়োগ না দিতে পারি, তাহলে আসলে এই সংস্কার হয় না। ফলে একেবারে আজকে যে জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।